প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাবে এক জায়গায়। আমরা 2028 স্টুডেন্টদের ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 8 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 8 নম্বর ক্লাস। তার মানে আমরা 1 থেকে 7টা ক্লাস নিয়ে নিছি। যারা 1 থেকে 7 পর্যন্ত ক্লাস করো নাই তাদেরকে আমি বলবো 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 1 থেকে 7 নম্বর পর্যন্ত সিরিয়ালভাবে ক্লাসগুলো করে 8 নম্বর ক্লাসটা শুরু করবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা ম্যাট্রিক্সের যুগের ও গুণের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। আরেকটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, বলতো কোন টপিকটা? সেটা হলো ম্যাট্রিক্সের বহুপদী। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা পূর্বপাঠে আলোচনা করছিলাম। ঠিক আছে, দেখো আমরা শুরুতেই নতুন টপিক নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব আজকে? আজকে আমরা বলবো নির্ণায়ক বা নির্ধারক। খেয়াল করে দেখো, আমরা ম্যাট্রিক্সের 7টা ক্লাস নিয়েছি। তার মানে ম্যাট্রিক্স শেষ হয় নাই। কিছু কিছু ম্যাট্রিক্স আছে পড়তে গেলে, যেমন ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, এগুলো পড়তে গেলে আমাদের নির্ণায়ক লাগে। তাই ম্যাট্রিক্সের মোটামুটি 7টা ক্লাস নিয়েছি। আমরা এখন নির্ণায়ক বা নির্ধারকের আরও 7-8টা ক্লাস নিব। নিয়ে তারপরে আমরা আবার 2টা ক্লাস ম্যাট্রিক্সের উপরে নিব। ঠিক আছে, ম্যাট্রিক্সের 2-3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইনভার্স ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো বাকি রইল। এগুলো আমরা কিছুটা নির্ণায়ক পরে করব। ঠিক আছে, দেখো আমাদের আজকের টপিকটা হলো নির্ণায়ক বা নির্ধারক। আমাদের টপিকটা নির্ণায়ক বা নির্ধারক। দেখো, নির্ণায়ক নিয়ে অল্প একটু আলোচনা করছিলাম না? এই যে আমরা প্রকার পড়াইতে গিয়া আমরা একটু আলোচনা করছিলাম না? তোমরা আপাতত লেখো না, আমি লিখতেছি। এটা মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? 2, 3, 4, মনে করো 5 একটা বর্গ ম্যাট্রিক্স। এটা কয় সারি? 2 সারি। কয় কলাম? 2 কলাম। আপাতত তোমরা কিছু লেখো না। ধরো এই বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলা অবস্থান পরিবর্তন না করে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে ধরো আমি যদি লিখি 2, 3, 4, 5, শুধুমাত্র যদি আমরা চিহ্নটা পরিবর্তন করি, আগে ম্যাট্রিক্সের বেলায় তোমরা লেখো না, আবারও বলতেছি তোমরা এখন লেখো না, আমরা ম্যাট্রিক্সের বেলায় আমরা তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিয়েছিলাম। এখন শুধুমাত্র আমরা এই চিহ্নটা পরিবর্তন করব। ঠিক আছে, তাইলে যে সাংখ্যিক মান, তখন একটা সাংখ্যিক মান, হ্যাঁ তখন একটা ক্যালকুলেশন করলে একটা ধ্রুব সংখ্যা আসবে। ওই ধ্রুব সংখ্যাটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ঠিক আছে, আপাতত তুমি সংখ্যাটি মনে রাখো। আরো আমরা বলবো, আরো ম্যাট্রিক্সের এই নির্ণয়কে কাকে বলে এটা নিয়ে পরে বিস্তারিত আরো আলোচনা করবো। কারণ এটা করলে এর একটা নির্দিষ্ট মান আছে। ম্যাট্রিক্সের রেজাল্ট সবসময় ম্যাট্রিক্স। 2টা ম্যাট্রিক্স যোগ করলে ম্যাট্রিক্স, 2টা ম্যাট্রিক্স বিয়োগ করলে ম্যাট্রিক্স হয়, 2টা ম্যাট্রিক্স গুণ করলেও ম্যাট্রিক্স হয় না? হয়। ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ সবসময় ম্যাট্রিক্স হয়। কিন্তু নির্ণায়কের বেলায় তা না, তার একটা মান আছে এবং মানটা ভাগ করতে হয় এটা গুণ। 5 দোকানে 10, এটা মাইনাস হয়ে 3 4 12, তাহলে 10 বিয়োগ কত? 12। তাহলে 10 বিয়োগ 12 ক্যালকুলেশন করলে কত? -2। তাহলে নির্ণায়কটা আসে একটা বর্গ ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ তোমরা লেখো না, আমি আবার বলতেছি, কিছু লেখো না। নির্ণায়কটা আসে একটা বর্গ ম্যাট্রিক্স থেকে। তাহলে বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলামের অবস্থান পরিবর্তন না করে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন লেখো, আগে বোঝো, পাতার উল্টায়। তাহলে দেখো, নির্ণায়ক বা নির্ধারক। নির্ণায়ক কি? লেখো, এটা লেখো। এখন নির্ণায়ক হলো একটি বর্গাকার ম্যাট্রিক্স থেকে
নির্ণীত বিশেষ একটি সংখ্যা মাত্র। লেখো, নির্ণায়ক হলো একটি বর্গাকার ম্যাট্রিক্স থেকে নির্ণীত একটি সংখ্যা মাত্র। হ্যাঁ, বা অনেক বই লেখা আছে নির্ণায়ক হলো একটা বিশেষ আকারের রাশি আর কি। তুমি এইভাবে লেখো, নির্ণায়ক হলো একটি বর্গাকার ম্যাট্রিক্স থেকে নির্ণীত, তার মানে নির্ণায়কটা আসবে বর্গাকার ম্যাট্রিক্স থেকে। বর্গাকার ম্যাট্রিক্স থেকে নির্ণীত একটি সংখ্যা মাত্র। ঠিক আছে, পাতার উল্টায় খেয়াল করো। মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স, আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখি। তো বর্গ ম্যাট্রিক্সটা কি? A1 A2 B1 B2। কয় সারি? 2 সারি। কয় কলাম? 2 কলাম। এটা 2x2 আকার, এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলাকে একই রেখে, খুব ভালো মতো খেয়াল করো, এইখান থেকে কোন উপাদান বাদ দেওয়া যাবে না, আবার নতুন উপাদান ইনপুট করা যাবে না। যেমন তুমি বলতেছো আমি একটু সরাই দিয়া এখানে আমি A3 দিয়ে দিলাম, না, এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এবং তাদের অবস্থানের পরিবর্তন না করে, যেমন মনে করো তুমি A1টা এখানে নিয়ে এসে পড়বা আর A2টা এখানে নিয়ে এসে পড়বা, না, এই কাজটা করা যাবে না। তাদের অবস্থান পরিবর্তন না করে শুধুমাত্র আমরা চিহ্নটা পরিবর্তন করতেছি। A1 A2 B1 B2, A1 A2 B1 B2। এই আকারে লিখলে, যদি আমরা এই আকারে লিখি, একই প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বা সংক্ষেপে নির্ণায়ক বলে। একে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বা সংক্ষেপে নির্ণায়ক বলে। আমরা বলি না প্রদত্ত বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এই কথা আমরা বলি না। আমরা সাধারণত এটা বলি না যে বর্গ ম্যাট্রিক্স নির্ণায়ক, আমরা সংক্ষেপে শুধুমাত্র নির্ণায়ক শব্দটা বলি। আমরা সংক্ষেপে শুধুমাত্র নির্ণায়ক শব্দটা বলি। ঠিক আছে, তার মানে এটাই, এই যে মনে করো এটা 2x2 আকারের ম্যাট্রিক্স, 2x2 আকারের ম্যাট্রিক্স থেকে এই নির্ণয়টা আছে না, এটা হলো 2x2 আকারের ম্যাট্রিক্স থেকে আসছে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো এটা, উপাদানগুলো সেম থাকবে, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে। ঠিক আছে, নেক্সট পাতারোটা। হ্যাঁ, যদি এটা 2x2 না হইয়া যদি 3x3 হইতো, তাহলে লেখো এটা 3x3 আকারের ম্যাট্রিক্স, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। একটা 3x3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণয়, যে এই বর্গ ম্যাট্রিক্সে কয়টা উপাদান আছে? 9টা, মানে 9টা ভুক্তি আছে। হ্যাঁ, এই ভুক্তিগুলার কোনো অবস্থানের পরিবর্তন করবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে লিখি, তাহলে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ভুক্তিগুলো ঠিক যেভাবে সেভাবেই থাকবে। শুধুমাত্র আমরা যদি চিহ্নটা পরিবর্তন করি, এই যে একটা বিশেষ সংখ্যা আসছে, এটা সংখ্যা হয়ে যাবে ক্যালকুলেশন করলে, এটাকে বলা হইব এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ঠিক আছে, পাতার ওটাই নির্ণয় কি কাজে লাগে, কেন ব্যবহার করি। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় এগুলো পরে আমরা আলোচনা করব, কি কাজে লাগে বা কেন ব্যবহার করি। দেখো, নির্ণায়কের উপাদান, তুমি ম্যাট্রিক্সের ভুক্তি পড়ছো না? বলো তো ম্যাট্রিক্সের ভুক্তি কি? ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাকে ম্যাট্রিক্সের কি ভুক্তি বলে, ব্যাপারটা ঠিক তাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ভুক্তি বলতেছি, আর নির্ণায়কের ক্ষেত্রে আমরা উপাদান বলতেছি। আচ্ছা, একটা নির্ণায়ক লিখি আমরা। লেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, তাহলে এই যে A1, এটা হলো গিয়া ম্যাট্রিক্স নির্ণায়ক গঠনকারী একটা সংখ্যা। A1 নির্ণায়ক গঠনকারী একটা সংখ্যা, তো B1 নির্ণায়ক গঠনকারী একটা সংখ্যা। ঠিক আছে, C1 নির্ণায়ক গঠনকারী এটা কি সংখ্যা, এটা সংখ্যা বা চলক হইতে পারে। ঠিক আছে, তাহলে নির্ণায়কের প্রতিটি সংখ্যা বা চলককে নির্ণায়কের উপাদান বলে। আমরা সহজভাবে যদি বলি যে নির্ণায়ক গঠনকারী সংখ্যাকে নির্ণায়কের উপাদান বলে।
নির্ণায়ক গঠনকারী সংখ্যাকে নির্ণায়কের উপাদান বলে। নির্ণায়কের প্রতিটি সংখ্যা বা চলককে নির্ণায়কের উপাদান বলে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ভুক্তি বলছি, আর নির্ণায়কের ক্ষেত্রে আমরা উপাদান বলবো। ঘটনাটা একটাই, ঠিক আছে? পাতারোটাই। আজকের ক্লাসে শুধু আমরা নির্ণায়ক নিয়ে একটু আলোচনা করব। নির্ণায়ক কি, পদ কি, এগুলো নিয়ে আলোচনা করব। নির্ণায়কের ধর্ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 9 নম্বর ক্লাস থেকে আমরা অঙ্কে যাব। তারপরের টপিক দাও, নির্ণায়কের সারি ও কলাম। আমরা ম্যাট্রিক্সের সারি ও কলাম পড়ছি না? পড়ছি। তো ম্যাট্রিক্সের আণবিক বিন্যাসকে সারি, উলম্ব বিন্যাসকে কলাম বলে, বলে না? হ্যাঁ, ম্যাট্রিক্সের এই সারি কলাম, নির্ণায়কের সারি কলাম একই জিনিস, তাই ছোট্ট একটু পার্থক্য আছে, ঠিক আছে? ধরো আমরা একটা নির্ণায়ক লিখি, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এটা আমরা নির্ণয় চিহ্ন দিলাম, এটা একটা নির্ণায়ক। এই যে নির্ণায়কের উপাদানগুলো আনুভূমিক বরাবর আছে না? এটি আনুভূমিক বরাবর থাকলে এটাকে বলে সারি বা রো। আনুভূমিক বরাবর থাকলে এটা বলে সারি বা রো। এটা উলম্ব বরাবর আছে না? A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 উলম্ব বরাবর আছে না? আছে। তো উলম্ব বরাবর থাকলে এটাকে বলা হয় কলাম বা স্তম্ভ, ঠিক আছে? তো লেখো কথাটা, নির্ণায়কের উপাদানগুলোর, লেখো এটা লেখো, নির্ণায়কের উপাদানগুলোর আনুভূমিক বিন্যাসকে সারি। নির্ণায়কের উপাদানগুলোর আনুভূমিক বিন্যাসকে সারি এবং উলম্ব বিন্যাসকে কলাম বলে। নির্ণায়কের উপাদানগুলোর আনুভূমিক বিন্যাসকে সারি এবং উলম্ব বিন্যাসকে স্তম্ভ বা কলাম বলে, ঠিক আছে? দেখো কি পার্থক্যটা ম্যাট্রিক্সের। এই যে এটা প্রথম সারি না? এটা তো প্রথম সারি, নির্ণায়কের এটা প্রথম সারি না? হ্যাঁ, এখন এই সারিটাকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, ইংরেজিতে হলো রো। এবং প্রথম সারি হইলে আমরা প্রকাশ করি এটা R1 দিয়ে, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা করি নাই, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা করি নাই। পাতার ওটাই খেয়াল করে দেখো। তাহলে এই যে আমরা লিখলাম নির্ণয়টা A1 B1 C1, বা তুমি যেটা আগে লেখছো এটার মধ্যে লিখলো, আমি তো বারবার লিখতেছি, তোমার আর বারবার লেখার দরকার নাই। তাহলে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। আমরা এটা নির্ণয় চিহ্ন দিলাম। নির্ণয়কে দেখো, এটা প্রথম সারি A1 B1 C1, এটা প্রথম সারি না? এই প্রথম সারিটাকে প্রকাশ করে R1 দ্বারা। তাহলে A2 B2 C2 এটা দ্বিতীয় সারি না? দ্বিতীয় সারিটাকে প্রকাশ করে R2 দ্বারা, ঠিক আছে? তাহলে A3 B3 C3 এটা কি তৃতীয় সারি না? এই তৃতীয় সারিটাকে প্রকাশ করে R3 দ্বারা, ঠিক আছে? এখন আবার আসি, দেখো A1 A2 A3 এটা প্রথম কলাম, প্রথম কলামটাকে প্রকাশ করে C1 দ্বারা, ঠিক আছে? B1 B2 B3 দ্বিতীয় কলাম প্রকাশ করি আমরা এটাকে C2 দ্বারা, আর C1 C2 C3 এটা তৃতীয় কলাম প্রকাশ করি আমরা C3 দ্বারা। তো নির্ণয়টা তো এটা বর্গ ম্যাট্রিক্স থেকে আইছে না? আইছে। তো নির্ণয়কের সারি কলম সবসময় সমান হবে, কারণ বর্গ ম্যাট্রিক্সের সারি কলম সমান। তাহলে নির্ণয়কের সারি এবং কলামের সংখ্যা সর্বদা সমান হবে। নির্ণয়কের সারি এবং কলাম সমান হতে হবে, মাস সমান হবে, কারণ এটা তো বর্গ ম্যাট্রিক্স থেকে আইছে, ঠিক আছে? তারপর আসি নির্ণয়কের মাত্রা। আমরা ম্যাট্রিক্সের মাত্রা পড়ছি না? মাত্রা, পর্যায়, অর্ডার, ক্রম, সাইজ, এগুলো তো সবাই কি কথা? মাত্রা, পর্যায়, অর্ডার, ক্রম, সাইজ, এগুলো একই কথা না? তাহলে নির্ণয়কের মাত্রা। এখন দেখো এই যে এই আমরা ধরো নির্ণয়টা লিখলাম, এই নির্ণয়কের সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। তাহলে এটা 3/3 আকারের একটা নির্ণয়ক, ঠিক আছে? তাহলে সাধারণত আমরা নির্ণয়কের বেলায় 2/2 বা 3/3 বা 4/4 বলি না, কারণ এখানে যেহেতু সারি কলাম সমান, তাই আমরা বইলা ফেলাই যেন এটা 2/2 আকারের নির্ণয়ক। এটা বলি না, তখন বলি এটা দ্বিতীয় মাত্রার নির্ণয়ক। 3/3 আকারের নির্ণয়ক বলি না, তখন এটা বইলা ফেলাই কি? তৃতীয় মাত্রার নির্ণয়ক। তো নির্ণয়কে যদি n সংখ্যক সারি থাকে, n সংখ্যক কলাম থাকে, তখন আমরা বলবো এটা n মাত্রার নির্ণয়ক। তাহলে এটা হলো কোন নির্ণয়কের
কোনো নির্ণায়কের সারি এবং কলামের সংখ্যা n হলে, কোনো নির্ণায়কের সারি এবং কলামের সংখ্যা n হলে তাকে n মাত্রার নির্ণায়ক বলে। কোনো নির্ণায়কের সারি এবং কলামের সংখ্যা n হলে তাকে n মাত্রার নির্ণায়ক বলে। তো নির্ণায়কের সারি কলম সবসময় সমান, সারি এবং কলামের সংখ্যা সমান হলে তাকে n মাত্রার নির্ণায়ক বলে। তো বলে, ঠিক আছে। নেক্সট পাতার উল্টায়, তো নির্ণায়কের আমরা মাত্রা পড়লাম, ঠিক আছে। তাহলে নির্ণায়কের এই কি এই কর্ণ, পরের টপিকটা নির্ণায়কের কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ পড়ছি না, ব্যাপারটা সেম, ম্যাট্রিক্সের কর্ণ পড়ছি না। তাহলে বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী যে কর্ণটা, এটাকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলছি না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এখানেও এটাই তাই। এটাই নির্ণায়কের কর্ণ। এই প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী যে কর্ণটা, এটাকে বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। লেখার একটা, এটা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং এটা হলো প্রথম সারি, এটা হলো প্রথম সারি, এটা কি প্রথম কলাম। প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণটাকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলে। তো প্রধান কর্ণটা যদি বাদ দিই, তাহলে এই ম্যাট্রিক্সের কি আরেকটা কর্ণ আছে না? আছে। এই ম্যাট্রিক্সের কি আরেকটা কর্ণ আছে না? প্রধান কর্ণ বাদ দিলে ওটাকে বলা হয় গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। এটাকে বলা হয় গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। তো নির্ণায়কের কর্ণ সবসময় দুইটা, নির্ণায়কের কর্ণ দুইটা, একটা মাধ্যমিক কর্ণ আর এটাকে গৌণ কর্ণ। তারপরে টপিক আছে নির্ণায়কের পদ। তারপরে টপিক হলো নির্ণায়কের পদ। এমন খেয়াল করে দেখো, আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলছিলাম না, ট্রেসটা কি ছিল? এটা প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলার যোগফলকে ট্রেস বলে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যোগ করছি না, প্রধান কর্ণের ভুক্তিগুলার যোগফলকে ট্রেস বলে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়ছি। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যোগফল না, নির্ণায়কের ক্ষেত্রে গুণফল। এই গুণফলটাকে মানে প্রধান কর্ণের ভুক্তিগুলার গুণফলটাকে বা মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফলটাকে মুখ্য পদ বলে। কথা খেয়াল করে দেওয়া। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলার, এখন তো আমরা ভুক্তি বলি না, এখন বলি আমরা উপাদান। এখন আমরা ভুক্তি বলি না, এখন বলি উপাদান। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলার গুণফল, উপাদান কি কি আছে? মুখ্য কর্ণের উপাদান কি? A1 B2 C3। তো মুখ্য কর্ণের উপাদানগুলার গুণফলকে মুখ্য পদ। আর গৌণ কর্ণের উপাদানগুলা, গৌণ কর্ণের উপাদান কি? A3 B2 C1। এবং মাধ্যমিক কর্ণের উপাদানগুলার গুণফলকে মাধ্যমিক পদ বা গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফলকে গৌণ পদ বলে। তো নির্ণায়কের পদ হলো দুইটা, ভালো মতো খেয়াল করে দেখো, পদ কিন্তু দুইটা। তাহলে পদ হইল কর্ণের উপাদানগুলার গুণফল, কর্ণের উপাদানগুলার গুণফল হলো পদ। তো এটাকে যদি জিজ্ঞাসা করি এই নির্ণায়কের কয়টা পদ, অনেকে বলেন 9টা পদ। না, ওটা হলো 9টা উপাদান। 9টা উপাদান, 3/3 আকারের 3/3 আকারের একটা নির্ণায়কের 9টা উপাদান, ঠিক আছে। উপাদান 9টা, কিন্তু কর্ণ 9টা না। এই কর্ণ তো দুইটা আর পদ হলো দুইটা। পদ হইল কর্ণের উপাদানগুলার গুণফলকে, ঠিক আছে। পদ হইল কর্ণের উপাদানগুলার গুণফলকে পদ বলে। আমরা একটা উদাহরণ দিই, খেয়াল করো। আমরা একটা উদাহরণ দিলাম, এটা 3/3 আকারের নির্ণায়ক লিখলাম। 2 - 5 7 8 1 6 -3 4 5। তো এটা একটা 3/3 আকারের নির্ণায়ক। তাহলে এর মুখ্য পদ কত? এর মুখ্য পদ হইল প্রধান কর্ণের উপাদানগুলার গুণফলকে মুখ্য পদ বলে। 2 1 আর 5-এর গুণফল কত? 10। তাহলে এর গৌণ পদ কত? এটা এমসিকিউ এর একটা টপিক। এর গৌণ পদ কত? -3 1 7। তাহলে -21। মুখ্য কর্ণের উপাদানগুলোকে মুখ্য পদ, মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলকে মুখ্য পদ, আর গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফলকে গৌণ পদ বা মাধ্যমিক পদ বলে, ঠিক আছে।
নেক্সট পাতা উল্টায়। দেখো তারপরের টপিক নির্ণায়কের মান নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বলি যে সবসময় যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে, বলি না কথাটা? আমি বারবার সবসময় একটা কথা বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। ম্যাট্রিক্স থেকে শিকার আছে একটাই টপিক, সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। আর নির্ণয় থেকে শিকার আছে একটাই টপিক, সেটা হলো নির্ণায়কের মান। আমি এটাও বলি যে নির্ণায়কের মান নির্ণয় করতে পারে সে নির্ণয়কে সব পারে। নির্ণায়কের আছেই মান নির্ণয় করা। এই বিভিন্নভাবে ধর্ম ব্যবহার করে আমরা মানগুলা নির্ণয় করি। ধরো আমরা একটা নির্ণায়ক লিখলাম A1 B1 A2 B2, একটা নির্ণায়ক। আমরা দ্বিতীয় মাত্রার নির্ণায়ক 2 সারি 2 কলাম। একটা দ্বিতীয় মাত্রার নির্ণায়কের মান বাই করা খুবই সহজ। এই দুটো যদি গুণ করি A1 B2 এটা হলো মাইনাস, নিচ থেকে উপরে ধরুন মাইনাস, তাহলে A1 B2 A1 B2 মাইনাস A2 B1, এর মানটা হলো A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে? আচ্ছা, তোমাকে তো আর A1 B1 C1 দিব না, তোমাকে তো দিব সংখ্যা 2 3 4 5। এটা ক্যালকুলেশন করলে একটা ধ্রুব সংখ্যা হবে। আমরা এই ধ্রুব সংখ্যাটাকে ডি দ্বারা প্রকাশ করলাম, কারণ নির্ণায়কের ইংরেজিটা কি? ডিটারমিনেন্টস। ঠিক আছে? আচ্ছা, একটা 2/2 আকারে নির্ণায়কের মান বাই করা শিখে ফেলাইছি। আচ্ছা, একটা উদাহরণ দিই তো, দেখো তো একটা উদাহরণ দিই 2/2 আকারে নির্ণয়। ধরো 5 7 2 6। ঠিক আছে? তাহলে এর মান কত? 5 6 30 মাইনাস 7 দোকানে কত? 14। 5 6 30 মাইনাস কত? 14, তাহলে এর মান কত? 16। একটা 2/2 আকারের নির্ণায়কের মান যত সহজে বাই করা যায়, একটা 3/3 আকারের নির্ণায়কের মান তত সহজে বাই করা যায় না। আচ্ছা, পাতার উল্টায়। তারপর আরেকটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক করি। দেখো নির্ণায়কের উপাদানের চিহ্ন। তারপরে টপিকটা নির্ণায়কের উপাদানের চিহ্ন। আমরা একটা 3/3 আকারের নির্ণায়ক লিখি। এখানে আমরা ওই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাবল সাবস্ট্রেট বলছিলাম না, A11 এক নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে A12 1 নম্বর সারি 2 নম্বর কলাম, A13 1 নম্বর সারি 3 নম্বর কলাম। আমরা এইভাবে লিখি A11 বা B12, ABC তুমি যাই দাও। ঠিক আছে? B12 C13। ঠিক আছে? এটা মনে হয় তোমরা এই কালারটা চোখে পড়তেছে না, এরকম হতে পারে। দেখো A11 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে B12 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে C13 1 নম্বর সারি 3 নম্বর কলাম, নাকি? তাহলে A21 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে B22 2 নম্বর সারি 2 নম্বর কলাম, C23 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে? তাহলে A31 3 নম্বর সারি 1 নম্বর কলাম, B32 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে C33 3 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে? এটা একটা নির্ণায়ক। এখন দেখো এই যে নির্ণায়কের এই যে প্রথম উপাদানটা A11, হ্যাঁ, এই উপাদানটা 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। সারি এবং কলামের অবস্থান যোগ করবা এক আর এক, বা যে এই উপাদানটা এক আর এক, তাহলে 1 যোগ 1, সারি এবং কলামের অবস্থান যোগ করবা। যোগ করার পর যোগফল যদি জোড় হয় সে অবস্থান অনুযায়ী সে পজিটিভ। তাহলে ধরো এখানে 1 আর 1 যোগ করলে কত? 2, সে অবস্থান অনুযায়ী কি? পজিটিভ। আচ্ছা, তুমি তো এখানে পজিটিভ লিখতে পারবো না, তুমি একটু উপরে লিখে রাখো, এখানে পজিটিভ লিখে রাখো উপরে দেওয়া। তারপর এটা B12 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 আর 2 যোগ করলে কত? 3, বেজুর, বেজুর হয় সে নেগেটিভ। তারপরে এই উপাদানটা C13 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 আর 3 যোগ করলে কত? 4, 4 কত? জোর, জোর হলে এটা কি? পজিটিভ। ঠিক আছে? A21 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 আর 1 যোগ করলে কত? 3, তাহলে জোর, সরি বেজুর, বেজুর হলে নেগেটিভ। ঠিক আছে? B22, ঠিক আছে, 2 আর 2 যোগ করলে কত? 4, জোর, পজিটিভ। ঠিক আছে? C23 2 আর 3 যোগ করলে কত? 5, বেজুর, নেগেটিভ। ঠিক আছে? A31
3 আর 1 যোগ করলে কত 4 জোর পজিটিভ। তাহলে বি 3 2, 3 আর 2 যোগ করলে কত 5 বেজোর নেগেটিভ। ঠিক আছে। সি 3 3, 3 আর 3 যোগ করলে কত 6 জোর পজিটিভ। তার মানে একটা 3/3 আকারের নির্ণয় সবসময় না, আমি বলতেছি 4/4 না, 2/2 না, এটা 3/3 আকারের নির্ণয়কের কর্ণ বরাবর মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ, এটা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর অবস্থান অনুযায়ী পজিটিভ, আবার গৌণ কর্ণ বরাবর অবস্থান অনুযায়ী কি পজিটিভ। এটা 3/3 আকারের, 4/4 না, আবার 2/2 না। ঠিক আছে। এটা আমরা সাধারণত 3/3 আকারের নির্ণয় কি করি, আমরা সাধারণত 3/3 আকারের নির্ণয়কের মানগুলো নির্ণয় করি। তাহলে পাতার উল্টায় খেয়াল করো। তাহলে নির্ণয়কের মান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি তো বলি যে নির্ণয়কের মান নির্ণয় করতে পারে সে নির্ণয়কের সব পারে। ঠিক আছে। এটা 3/3 আকারের নির্ণয়ক লিখি। দেখো A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এটা নির্ণয় কয় সারি? 3 সারি। কয় কলাম? 3 কলাম। শোনো কথা, একটা নির্ণয়কের মান প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, যে কোনো সারি দিয়ে করা যায়, যে কোনো সারি দিয়ে করা যায়। এটা সময় নিয়ে আস্তে আস্তে বুঝছো। ঠিক আছে। এটা নির্ণয়কের মান যে কোনো সারি বা যে কোনো কলাম, ধরো এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা কি তৃতীয় কলাম, হ্যাঁ, যে কোনো সারি বা যে কোনো কলাম দিয়ে করা যায়। তবে সাধারণত আমরা প্রথম সারি দিয়ে কইরা থাকি। তাহলে এটা হলো প্রথম সারি, সাধারণত প্রথম সারি দিয়ে আমরা করে থাকি। তাহলে প্রথম সারিতে কেমনে মান বাই করে ব্যাপারটা খেয়াল করে দেখো। তাহলে প্রথম সারির প্রথম উপাদান, এই উপাদানটা কত? A1। এই উপাদানটা কত? A1। তাহলে A1 এর অবস্থান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সে 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলাম আছে। A1 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। তো A1 এর অবস্থান পজিটিভ। আমরা প্রথম এই A1টা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিলাম। তাহলে A1 এর সাথে বাকি 4টা গুণ হয়ে যাব, B2 C2 B3 C3। ঠিক আছে। আচ্ছা A1, তারপরে আসবে B1, B1। এই B1 এর অবস্থান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সে 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে। তাহলে তার সাথে আসবে কি এই B1। কারণ এই B1টা নিয়ে আসি, তো B1 এর অবস্থান কি নেগেটিভ? দিলাম নেগেটিভ। তো যে উপাদানটা নিলাম এটা সারিটা বাদ দিব, এটার কলমটা বাদ দিব, বাকি 4টা A2 C2 A3 C3 দিলাম। আচ্ছা, তারপরে আমরা আনবো এই C1। তাহলে C1 এর অবস্থান পজিটিভ, আমরা এই C1 আনবো। তো C1 এর অবস্থান কি পজিটিভ, আনলাম C1, দিলাম পজিটিভ। যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা। ঠিক আছে। A2 B2 A3 B3, হ্যাঁ এইখান দিয়েও ইটা আছে, এই নির্ণয়কের চিহ্নটা আছে। এখন তো 2 সারি 2 কলাম, 2 সারি 2 কলামের মান ইজিলি জানি। তাহলে A1 ইন্টু এটা গুণ মাইনাস এটা গুণ। তাহলে লেখো A1 ইন্টু B2 C3 মাইনাস B3 C2। ঠিক আছে। মাইনাস B1 A2 C3 মাইনাস A3 C2। ঠিক আছে। এখন তো 2 সারি 2 কলাম। ঠিক আছে। প্লাস C1 A2 B3, এই যে A2 B3 মাইনাস A3 B2, তো প্লাস C1 A2 B3 মাইনাস A3 B2। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে এটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার মানটা আমরা ধরে নিলাম ক্যালকুলেশন করলে কত? ডি। ক্যালকুলেশন করলে কত? ডি। ঠিক আছে। এই যে আমরা প্রথম সারি দিয়ে বিস্তার করছি না, কেউ যদি দ্বিতীয় সারি বা তৃতীয় সারি দিয়ে করে তাইলেও ক্যালকুলেশন করলে এর মান ডি হবে। বুঝতে পারছি? আমরা একটা উদাহরণ দেই। তাহলে মান নির্ণয় করো।
একটা উদাহরণ দিয়েছি। ধরো এই নির্ণায়কের মানটা যে বের করো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ভিডিওটা পজ করে তুমি আগে নিজে নিজে করো। তুমি ভিডিওটা পজ করে আগে নিজে নিজে করো, চেষ্টা করে দেখো পারো কিনা। না পারলে তুমি আমারটা দেখো, ঠিক আছে? সাধারণত আমরা প্রথম সারি যে মান বাই করি, তাহলে প্রথম সারি আমরা এই ওয়ানটা নিব, এই ওয়ানের অবস্থান কি পজিটিভ, তো আমরা যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলমটা বাদ দিব। তাহলে এইটা গুণ ওয়ানের সাথে গুণ হবে, এটা 5 নং 45 মাইনাস 6টা 48, একবারে হন লাগবো, মাঝখানে বাদ দিয়ে দিব। তাহলে 1 5 নং 45 মাইনাস 6টা 48 দিলাম, ঠিক আছে? তো প্রথমটা প্লাস, এখন এটা কি মাইনাস, তো 2টা নিব মাইনাস। যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলমটা বাদ দিব, বাকি 4টা। 4 নং 36 6 7 42, তাহলে -2 36 মাইনাস 42, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এই 3টা নিব, এটার অবস্থান পজিটিভ। খুব ভালো মতো শিখো যে নির্ণয়কের মান নির্ণয়টা করো। আমরা বারবার অঙ্ক করতে গিয়ে নির্ণয়কের মান আসবে, পরে আর আমরা করবো না। যে বোর্ড প্রশ্ন যখন আমরা সলভ করব, আমরা তো বলছি গত ক্লাসে মোটামুটি ভাবে আমরা 76টা বোর্ড প্রশ্ন সলভ করব। বিভিন্ন বোর্ডে আইসে, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 23, এরকম ভাবে। কারণ এটির মধ্যে বারবার এই মানটি কাজে লাগবে, তখন আমরা মান বাই করবো না, এই মান তখন তোমরা নিজে নিজে করতে হইব, ঠিক আছে? এটা ভালো মতো বুঝছো। আমরা +3 নিব, ঠিক আছে? যে উপাদানটা নিব এটার সারিটা বাদ দিব, এটার কলমটা বাদ দিব। তাহলে 4টা 32 মাইনাস কত 35, +3 32 মাইনাস 35। তুমি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে এর মান কত আসে, -3 + 12 -9 ইকুয়াল কত 0 না? আচ্ছা, আবার বলি, এই যে আমরা নির্ণয়টার মান বাই করলাম, নির্ণয়টার মান বাই করে দেখলাম নির্ণয়কের মান কত 0 হয়েছে, ঠিক আছে? এই অঙ্কটাই আমরা না করে বলতে পারবো 0 হয়েছে। যারা একেবারেই নতুন তারা তো বুঝতেছো না, আর যারা পুরাতন স্টুডেন্ট 27 বা 26 স্টুডেন্ট, তারা তো দেখলেই বুঝতে পারতেছে কি লিখে 0, ওটা তো দেখলেই বুঝতে পারতেছে কেন 0, ঠিক আছে? আচ্ছা, যারা 28 স্টুডেন্ট তারা হয়তো এটা বুঝতে পারতেছে না, কিন্তু আমরা অঙ্কটা না দেখেই বলতে পারবো যে এটা রেজাল্ট 0। কেন 0 এটা পুরাতন স্টুডেন্ট ঠিকই দেখলে বুঝতে পারবো। আচ্ছা, খেয়াল করো, আমরা একটা অনুসিদ্ধান্ত নিই। ধরো একটা নির্ণায়ক আমরা যেন লিখলাম, মনে করে যে নির্ণায়ক লিখলাম প্রথম সারিটা A1 B1 C1, বুঝো কথা, লেখো নাকি? তুমি লেখো না। তাহলে A2 B2 C2, A2 B2 C2, তাহলে A3 B3 C3, আমরা একটা নির্ণায়ক লিখলাম। তাহলে এটার মান নির্ণয় করা শিখছি না? ধরো কোনো কারণে এই নির্ণায়কের এই ভুক্তিটা B1 এর মান কত 0 বা এই C1 এর মান কত 0, তাইলে ক্যালকুলেশন করা আমার পক্ষে আরো সহজ হয়ে গেছে না? একটা নির্ণায়ক লিখি, তাহলে লেখো A1 0 0, A2 B2 C2, A3 B3 C3। এই যে দেখো, এই নির্ণায়কের দুইটা উপাদান, এই নির্ণায়কের প্রথম সারির দুইটা উপাদান 0 না? দুটো উপাদান 0 থাকলে আমাদের বিস্তার করতে আরো সুবিধা। তা আমি যদি এই A1 উপাদানটা নেই, আমি যদি এই A1 উপাদানটা নিব শুধু, তাহলে আমরা যে উপাদানটা নিব এটার সারিটা বাদ দিব, এটার কলামটা বাদ দিব, বাকি 4টা। তাহলে A1 ইন্টু বাকি 4টা, এটার সারিটা বাদ, এটার কলামটা বাদ, তো বাকি 4টা B2 C2 B3 C3, B2 C2 B3 C3। তাহলে এটা গুণ মাইনাস এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে A1 B2 C3 মাইনাস B3 C2। এটা ক্যালকুলেশন করলে এটা ধ্রুব সংখ্যা হবে না? হবে। আমরা এই ধ্রুব সংখ্যাটাকে ধরে নিলাম, মনে করলাম D1, এই ধ্রুব সংখ্যাটাকে ধরে নিলাম D1। এখন আমি যদি বলি ধরো কোনো কারণে এখানে এই A1 এর মানটাও 0, তাহলে নির্ণয়কের মান কি হবে? তাহলে এই A1 0 ইন্টু বাকি যেটা লেখার দরকার আছে না। তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যদি কোনো নির্ণায়কের কোনো সারি হইতে হবে এমন কোনো কথা না, কলাম। যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো কলাম
এর সবগুলো উপাদান যদি শূন্য হয় তো নির্ণায়কের মান শূন্য হবে। এরকম নির্ণায়কের কিছু ধর্ম আছে, আমরা এখন ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নির্ণায়কের কিছু ধর্ম আছে, কোনো বইয়ে 7টা, কোনো বইয়ে 8টা, আমরা 5-6টা দিয়ে করে ফেলাবো। মাথার উল্টায় লেখো, আমাদের টপিকটা হলো নির্ণায়কের মৌলিক ধর্মাবলী। নির্ণায়কের মৌলিক ধর্মাবলী, অবলিক গুণাবলী, অবলিক বৈশিষ্ট্য। নির্ণায়কের মৌলিক ধর্মাবলী, গুণাবলী, অবলিক বৈশিষ্ট্য। ঠিক আছে, নাম্বার 1, এই ধর্মগুলো যদি আমরা জানি তা আমরা অঙ্ক খুব দ্রুত করে ফেলাইতে পারবো, অঙ্কটা ক্যালকুলেশন করতে আমাদের অনেক সুবিধা হইব। ঠিক আছে, প্রথম ধর্ম নাম্বার 1। হ্যাঁ, তুমি এখানে লেখবা, তাই একটু 2 লাইন লেখার মতো জায়গা খালি রাখো, 2 লাইন লেখার মতো জায়গা খালি রাখো। খালি রেখে আমরা উদাহরণটা দিব, আগে উদাহরণ দিব, তারপর আমরা ধর্মটা লিখবো। যেমন খেয়াল করো, আমরা একটা নির্ণায়ক লিখি, নির্ণায়কের উপাদানগুলো 0 0 0। ঠিক আছে, A2 B2, এই যে A2 B2 C2, A3 B3 C3, এটা নির্ণায়ক। আমরা মাত্র বলছি না, যদি কোনো নির্ণায়কের কোনো সারি, এই যে এই সারির প্রত্যেকটা ভক্তি কি শূন্য না? এটা প্রথম সারি হইতে হবে এমন কোনো কথা না, দ্বিতীয় সারি, তৃতীয় সারি হইতে পারে, বা কলামও হইতে পারে। তাহলে এই যে দেওয়া, এই যদি কোনো নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলা ভক্তি শূন্য হয়, তাহলে এই নির্ণায়কের মান শূন্য। এটা প্রথম ধর্ম, এটা প্রথম ধর্ম। তাহলে কথাটা, তাহলে লেখো, এটা কি লিখবা? তাহলে যদি এটা লেখা হন, যদি কোনো নির্ণায়কের, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলো, কোনো সারি, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলা শূন্য হয়, তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের, যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলো শূন্য হয়, তবে নির্ণায়কের মান শূন্য হবে। যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় নাম্বার 2, খেয়াল করো। আচ্ছা, আগে আমরা একটু জায়গাটা খালি রাখো, আমি বলতেছি, পরে কেউ বলবো, আগে উদাহরণটা দিই। দেখো তো উদাহরণটা, ধরো আমরা একটা নির্ণায়ক লিখতেছি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এটা নির্ণয়। ধরো আমরা এই নির্ণয়টাকে বিস্তার করলাম, বিস্তার করার পরে এই নির্ণায়কের মান মনে করো হয়েছে ডি। এই নির্ণায়কের মান মনে করো হয়েছে কত? ডি। তাহলে আমরা এই নির্ণয়টাকে আবার লিখবো, এই নির্ণয়টাকে আমরা আবার লিখবো। কথা খুব ভালো মতো খেয়াল করে দেখো। ধরো প্রথম কলামটা এখানে কত আছে? প্রথম কলামটা কি আছে? A1 A2 A3। তাহলে A1 A2, এই যে A1, ধরো খেয়াল করো, এই যে প্রথম কলামটা A1 A2 A3, বা তুমি যদি বলো তাহলে প্রথম সারিটা, প্রথম সারি কি আছে? A1 B1 C1, আছে না? হয় কলাম অথবা সারি, তুমি যাই বলো, তো প্রথম সারি কি আছে? A1 B1 C1, আছে না? এই প্রথম সারিটা প্রথম কলামে এসে পড়বে, প্রথম সারিটা প্রথম কলামে এসে পড়বে। আসলো A1 B1 C1। এখন দ্বিতীয় সারিটা কি আছে? A2 B2 C2, আছে না? এই দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে এসে পড়লো, A2 B2 C2। এখন তৃতীয় সারিটা কি আছে? A3 B3 C3, আছে না? আছে। এই তৃতীয় সারিটা তৃতীয় কলামে এসে বললো, A3 B3 C3, এটা নির্ণায়ক। এই যে নতুন নির্ণায়কটা এসে আমি ধরে নিলাম এই নির্ণায়কের মান D1 ধরলাম, তাহলে অবশ্যই ডি ইকুয়াল কত হবে? D1 হবে। তার মানে একটা নির্ণায়কের প্রথম সারিটা প্রথম কলামে গেল, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে আনলাম, তৃতীয় সারিটা তৃতীয় কলামে গেল,
তার মানে অনুরূপ সারিগুলো যদি অনুরূপ কলামে যায়, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, এখন লেখো, ওই যে খালি জায়গা লিখছিলাম না, ওইখানে লেখো কথাটা। তাহলে নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে, নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছি? এখন তুমি কইতে পারো স্যার আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই। তবে উদাহরণটা আমরা 2 সারি 2 কলাম মানে 2x2 আকারে দিই। 3x3 আকারে দিলে একটু বড় হয়ে যাবে ওকে দেখে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিলাম। উদাহরণটা আমরা 2 সারি 2 কলাম দিয়ে দিলাম। 4 5 6 2। তো এর মান কত? 4 দোকানে 8 মাইনাস কত 30, তাহলে 8 মাইনাস 30, তাহলে মাইনাস 22। এই নির্ণয়টাকে আমরা নতুন করে লিখব। তো এখানে প্রথম সারি আছে না, প্রথম সারি কত 4 5, তাহলে সারিটা যাবে কলামে, সারিটা যাবে কলামে। তাহলে প্রথম সারিটা প্রথম কলামে আছে, এটা 4 5, এখানে 4 5 আছে, এখানে 6 2, এখানে 6 2 আছে। ঠিক আছে, এখন যদি মান বাই করি, তাহলে 8 বিয়োগ 30, তাহলে মাইনাস 22। আগেও নির্ণায়কের মান মাইনাস 22 ছিল, এখনও নির্ণায়কের মান কত মাইনাস 22। এই যে 4 দোকানে 8 বিয়োগ কত 30, 5 6 30। ঠিক আছে, তার মানে ধর্মটা হলো গিয়া নির্ণায়কের অনুরূপ সারিগুলা বা অনুরূপ কলামগুলা পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এটা 2 নম্বর ধর্ম। আমরা আরেকটা ধর্ম নিয়ে আলোচনা করি। তাহলে নাম্বার 10 খেয়াল করো। আচ্ছা, এখানে আবারও বলি, এখানে একটু জায়গাটা খালি রাখো, এখানে জায়গাটা খালি রাখো। আমরা 3 নম্বর ধর্মটা নিয়ে আলোচনা করি। ধরো একটা তৃতীয় মাত্রা নির্ণয়, A1 B1 C1, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এটা তৃতীয় মাত্রা নির্ণয়। এই নির্ণয়টাকে আমরা বিস্তার করলাম। বিস্তার করার পরে মনে করো এই নির্ণয়কের মান পাইলাম কত D। এখন এই নির্ণয়কের ভুক্তিগুলাই আমরা আবার লিখব। ঠিক আছে, সে প্রথম কলামটা প্রথম কলামের মতোই মনে করো রইল। প্রথম কলামটা A1 A2 A3, তো প্রথম কলামের মতোই রইল। ধরো এই নির্ণায়কের 3 নম্বর কলাম কি আছে, এটা 3 নম্বর না, এই 3 নম্বর কলামটা 2 নম্বরে নিয়ে যায়, আর 2 নম্বর কলামটা 3 নম্বরে নিয়ে যায়। 3 নম্বর কলামটা যদি 2 নম্বরে নিয়ে আসে তাহলে কত দেবো, C1 C2 C3, আর 2 নম্বর কলামটা 3 নম্বরে নিয়ে যায়, তাহলে B1 B2 B3। তাহলে পাশাপাশি কথাটা খেয়াল করে দাও, এই পাশাপাশি 2টা কলাম স্থান বিনিময় করছে না, করছে। এখানে 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম এরা পাশাপাশি না, ওরা স্থান বিনিময় করছে। স্থান বিনিময় করার পরে আগে যে নির্ণায়কের মানটা ছিল D, এখনো নির্ণায়কের মান D হবে, তবে চিহ্নটার পরিবর্তন হবে। এখন হবে কত মাইনাস D। অন পাশাপাশি কলাম হইতে হবে এমন কোনো কথা না। ধরো এখন যদি আবার এই প্রথম কলামটা 2 নম্বরে নিয়ে গেলাম, আর 2 নম্বরটা যদি আবার 1 নম্বরে নিয়ে যায়, এই মাইনাসটা কি হয়, আবার প্লাস হতে হবে। এটা আবার কলাম দিয়েই হবে এমন কোনো কথা না, সারি দিয়েও হতে পারে। তার মানে কিন্তু পাশাপাশি হতে হবে। যদি কোনো নির্ণায়কের যে কোনো 2টা সারি বা যে কোনো 2টা কলাম পাশাপাশি স্থান বিনিময় করে, সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। এই কথাটাই লেখো, আমরা এই কথাটাই লিখি। তো লেখো, বলছি কি, তাহলে নির্ণায়কের পাশাপাশি, গুরুত্বপূর্ণ একটা শব্দ, নির্ণায়কের পাশাপাশি পাশাপাশি 2টি কলাম বা সারি, নির্ণায়কের পাশাপাশি 2টি কলাম বা সারি এরা পাশাপাশি হইতে হবে। নির্ণায়কের পাশাপাশি
দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না। চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু সংখ্যা মান অপরিবর্তিত থাকে বা কোনো পরিবর্তন হয় না। আবারও বলি, ধরো এই 1 নম্বর সারিটা 2 নম্বরে নিয়ে গেলাম গা, বা 2 নম্বর সারিটা 1 নম্বরে নিয়ে গেলাম গা, তাহলে আগের মান ছিল ডি, পরে মান হয়ে যাবে কত কি -ডি। পাশাপাশি দুইটা সারি বা কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। কথাটাই দেখো, নাম্বার 4 একটা উদাহরণ দিলাম। উদাহরণটা আমরা 2 সারি 2 কলাম দিয়ে দিই। উদাহরণটা 4 5 6 2। তুমি 2 সারি 2 কলামে নির্ণায়কের মান বাই করতে পারো। 4 দোকানে 8, 5 6 কত 30, 8 বিয়োগ 30, তার মান কত -22। এখন ধরো আমরা করি, এই প্রথম সারিটা 2 নম্বর সারিটা 1 নম্বর সারিতে নিয়ে যায়, আর 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে নিয়ে আসে। তো পাশাপাশি দুইটা সারি স্থান বিনিময় করি। এখন মান কত? 5 6 30, 4 দোকানে 8, 30 - 8 কত 22। আগে ছিল কত -22, এখন কত +22। ধর্মটা কি? যদি কোনো নির্ণায়কের পাশাপাশি দুটো সারি বা কলাম স্থান বিনিময় করে নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্নের পরিবর্তন ঘটে। ঠিক আছে, নেক্সট 15টায় দেখো, নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা আমরা ধর্মটা পরে বলতেছি, আগে উদাহরণ দিই। যেমন খেয়াল করো, একটা নির্ণায়ক লিখি A1 A2 A3, B1 B2 B3, আবার A1 A2 A3। ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি এমনভাবে নির্ণয়টা লিখছি, এই প্রথম কলামটা আর তৃতীয় কলামটা সেম হয়েছে না, একই হয়েছে না? এই নির্ণায়কের প্রথম কলাম আর তৃতীয় কলাম কি একই হয়েছে না? হয়েছে। যদি কোনো নির্ণায়কের যে কোনো, এটা পাশাপাশি হইতে পারেন কোনো কথা না, যে কোনো দুটা সারি কলাম হইতে পাবেন কোনো কথা না, যে কোনো দুটা সারি বা যে কোনো দুইটা কলাম একই রকম হয়, তাহলে নির্ণায়কের মান 0। তাহলে নির্ণায়কের মান হবে 0। যে কোনো দুইটা, এটা পাশাপাশি হওয়া দরকার নাই। হ্যাঁ, পাশাপাশি হইলেও হবে, তাহলে যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম একই রকম মানে সদৃশ্য হলে নির্ণায়কের মান 0। লেখো, কোন নির্ণায়কের দুটি সারি বা কলাম সদৃশ্য মানে একই রকম, সারি বা কলাম সদৃশ্য হলে ওই নির্ণায়কের মান হয় কত? 0। ওই নির্ণায়কের মান 0 হবে। বিশ্বাস করি না, একটা উদাহরণ চাই নাকি? আচ্ছা, এই উদাহরণটা আমরা 3 সারি 3 কলাম দিয়ে দিই। এটা 3 সারি 3 কলাম দিয়ে দিই। 15টায় যদি কোনো নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম একই রকম হয়, তবে এই নির্ণায়কের মান কত? 0। 15টায় একটা উদাহরণ দিই, খেয়াল করে দেখো। যেমন মনে করো একটা নির্ণায়ক লিখলাম 2 3 2 -1 4 6। দেখো, আমি এখন প্রথম সারিটা আর তৃতীয় সারিটা ইচ্ছে করে একই রকম নিলাম। ইতিমধ্যে তুমি নির্ণায়কের মান বাই করা শিখছো। এটা 3/3 আকারে নির্ণায়কের মান কেমনে বাই করে তুমি শিখছো নাই? শিখছো। তারপর আমরা প্রথম ক্লাস যেতে আসছে নির্ণায়কে, এটা আমি করে দিয়েছি। আমরা প্রথমে 5টা নিব। তো 5 এর অবস্থান পজিটিভ, তাহলে এই সারিটা বাদ দিব, এই কলামটা বাদ দিব। তাহলে 4 দোকানে 8 -3 6 18, 5 × 8 - 18 দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্লাস গেল, পরে মাইনাস, এই -3, এই 3 এর অবস্থান মাইনাস।
তাহলে যে উপাদানটা নেব এই সাইডটা বাদ দিব, এই কলমটা বাদ দিব, তাহলে -2 -6 30 5 6 30 -2 -30, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এই টুটা নিব, এই টু এর অবস্থান পজিটিভ, যে উপাদানটা নিব এটা সাইডটা বাদ দিব, এটার কলমটা বাদ দিব, বাকি চারটা, তাহলে -3 -20 4 5 করি, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেশন করলে দেখবা এর মান কত, 0। তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এর মান 0। তাহলে ধর্মটা কি, যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলাম একই রকম হলে নির্ণায়কের মান 0। ধরো আমরা কোন অঙ্ক করতে যাই এটা পাইছি, দাও এটা পাইছি, তো প্রথম সারি আর তৃতীয় সারি একই রকম না, আমরা ডিরেক্ট পরীক্ষা হলে আমরা 0 লিখবো, এটা নির্ণায়কের ধর্ম। এই ধর্ম ব্যবহার করে আমরা ডিরেক্ট 0 লিখে ফেলাবো, ঠিক আছে। তখন আর আমরা বিস্তার করে দেখাইতে হবে না। নেক্সট, তারপরে পঞ্চম ধর্ম, খেয়াল করো, নাম্বার 5। আচ্ছা, এটা আগে লিখে ফেলো, পরে বলতেছে এটা আগে লিখে ফেলো, পরে আমি ধর্মটা দেখাচ্ছি। কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে, যেমন দেখো ব্যাপারটা খেয়াল করো, আমরা ম্যাট্রিক্সের বেলায় পড়ছি না, যেমন 2 3 4 5 একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সের বেলায় আমরা করছি কোনো ধ্রুব সংখ্যা, ধরো 7 একটা ধ্রুব সংখ্যা, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিকে গুণ করতে হয়, পড়ছি না, পড়ছি। কিন্তু নির্ণায়কের বেলায় তা না, নির্ণায়কের বেলায় আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে করব, এই কথাটাই বলতেছে। পরে আমরা উদাহরণ দিয়েছি, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, হ্যাঁ, ওই নির্ণায়কের মানকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ক্লিয়ার বুঝো নাই? আমি উদাহরণ দিতে আসি, তারপর ক্লিয়ার বুঝবা, ঠিক আছে। এই যে আবারও বলি, ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 2 3 4 5 একটা ম্যাট্রিক্স লিখলাম, তাহলে আমরা যদি 6 দিয়া যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, ওই ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তিকে গুণ করতে হবে না? হবে। কিন্তু নির্ণায়কের বেলায় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে যদি আমরা গুণ করি, তাহলে তার মানের গুণ হয়ে যায়। আমরা উদাহরণ দিলে একটু ক্লিয়ার বুঝবা। পাতার উল্টায় খেয়াল করো, যেমন খেয়াল করো, একটা নির্ণায়ক আমরা লিখতে আসছি, তাহলে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 এটা নির্ণায়ক। এই নির্ণায়কটাকে আমরা একটা ধ্রুব সংখ্যা m দিয়ে গুণ করব, একটা ধ্রুব সংখ্যা m দিয়ে গুণ করব। আবারও বলতেছি, ম্যাট্রিক্সের বেলায় কি করছি, সব দিয়ে গুণ করছি। নির্ণায়কের বেলায় m দেয়া হয় প্রথম সারি অথবা দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারি, যে কোনো একটা সারিকে গুণ করব, বা হয় প্রথম কলাম বা দ্বিতীয় কলাম বা তৃতীয় কলামকে গুণ করব, তাইলেই নির্ণায়কের মানের গুণ হয়ে যাবো। তাহলে দেখো, ধরো আমরা এখানে m দিয়া প্রথম সারির গুণ করতেছি, MA1 MB1 MC1, পরে A2 B2 C2, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি ঠিকই রয়েছে, আমরা অঙ্ক করার সময় বা প্রবলেম যখন আমরা সলভ করব, যদি কোনো অঙ্ক এরকম পাই, তাহলে m দিয়ে এই নির্ণয়টাকে গুণ করতে হবে। তো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করব, তার মানে আমরা এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারবো। যদি এটা স্টেটমেন্ট হয় তাহলে স্টেটমেন্ট 1, আর এটা যদি স্টেটমেন্ট 2 হয়, ধরো তা আমি এটা তো 1 থেকে 2 তে যাইতে পারবো। ঠিক উল্টা কাজটাও আমরা করতে পারবো। ধরো প্রথম সারির সবগুলোর মধ্যে কি m আছে না,
তা আমরা একই ধ্রুব সংখ্যা যদি যে কোনো সারি বা যে কোনো কলামে থাকে ওইখান থেকে কমনও নিতে পারবো, আমরা এটা কমনও নিতে পারবো। তার মানে আমরা এটার থেকে এটাও লিখতে পারবো, আবার এটার থেকে কি এটাও লিখতে পারবো। তাও বুঝছি না, তাও ক্লিয়ার বুঝছি না। উদাহরণ দিই, একটা সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে মোটামুটি একটা ক্লিয়ার বোঝা যাবে। দেখো খেয়াল করো, একটা উদাহরণ দিই সংখ্যা দিয়ে। ধরো একটা নির্ণয়কের মান 4, 5, 3, 6টা নির্ণয়, 3 নির্ণয়কের মান আছে। তাহলে এই নির্ণয়কের মান কত? 424 মাইনাস 3 5 15। 24 মাইনাস 15 ক্যালকুলেশন করলে এই নির্ণয়কের মান 9। ধরো এই নির্ণয়টা, আবার নির্ণয়টা লিখলাম, এই নির্ণয়কে একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করবো, তো ধ্রুব সংখ্যাটা কত? 2। তাইলে আবার বলতেছে ম্যাট্রিক্সের বেলায় কি করি? এই 2 দিয়ে শব্দের গুণ করি, কিন্তু নির্ণয়কের বেলায় তা না। তাই এইটুকুই ক্যালকুলেশন করলে 9 হয় না? মাত্র দেখাইছে 9 ইন্টু 2, 9 দোকানে কত? 18। 9 ইন্টু 2, 9 দোকানে কত? 18 না? 18। ব্যাপারটা খেয়াল করে দেখো। এখন এই 2 দিয়া তুমি যদি যে কোনো সারি বা যে কোনো কলামকে গুণ করো, ধরো আমি 2 দিয়ে এটা গুণ করবো, তো 4 দোকানে 8 আর কত? 3 দোকানে 6। তার মানে দ্বিতীয় কলাম তোমার ঠিকই থাকবে। আমি শুধু প্রথম কলামকে গুণ করতেছি। তাহলে 6 এটা 48 মাইনাস কত? 30। 48 মাইনাস 30 ইকুয়াল কত? 18। এই 18টাকে আমরা 2 ইন্টু 9 ফর্মে লিখতে পারি না? 18টাকে 2 ইন্টু 9 ফর্মে লিখতে পারি না? তার মানে কি করলাম? দেখো আমি 2 দিয়ে শুধুমাত্র প্রথম কলামে গুণ করছি, কিন্তু নির্ণয়কের মানের গুণ হয়ে গেছে গা। নির্ণয়কের মান কি 9 ছিল না? তার মানের গুণ হয়ে গেছে গা, 2 গুণ হয়ে গেছে গা। ঠিক আছে? তার মানে আমাদের ধর্মটা হলো গিয়া, যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো নির্ণয়কে গুণ করি, তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করলে তার মানের গুণ হয়ে যাব। ঠিক আছে? আমরা বারবার যখন অঙ্ক করব, অঙ্ক করতে করতে গেলে আরো ক্লিয়ার বুঝবো। আমরা আরেকটা ধর্ম নিয়ে আলোচনা করি, নাম্বার 6। ঠিক আছে? এটাই শেষ ধর্ম। আগে ধর্মটা লেখো, পরে আমরা বলতেছি। আগে খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম, খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধর্ম, মানে সব অঙ্কের মধ্যে এই ধর্মটা ব্যবহার করবো। লেখো কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের, আগে লেখো পরে আমরা উদাহরণ দিতেছি। কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে, কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে অপর কোনো সারি বা কলামের ভুক্তির সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? আগে লেখো, পরে আমি উদাহরণটা দিতেছি। তার মানে কোন নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে, মানে একটা কলামের সাথে আরেকটা কলাম যোগ করে দেব, একটা সারির সাথে আরেকটা সারি যোগ করে দেব। সারির যোগ বা বিয়োগ করলে হবে, বিয়োগ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। আজকের ক্লাসে আমরা কোনো নির্ণয়কের এই ধর্ম এই পর্যন্তই পড়বো আর কি। পরে উদাহরণটা দিয়েছি, এডমিশন টেস্টের কোনো প্রশ্ন সলভ করব না, কারণ আজকে তো কোনো আমরা অঙ্ক করি নাই, কোনো প্রবলেম সলভ করছি না। আগামী 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস, 9, 10, 11, 12, 13 এটি সব প্রবলেম সলভ, এখানে কোনো আলোচনা নাই, শুধু অঙ্ক করবো আমরা। নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে অপর সারি বা কলামের ভুক্তির সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণয়কের মানের পরিবর্তন হয় না। ক্লিয়ার? বুঝে নেই? একটা উদাহরণ দিই। ঠিক আছে? তাহলে যেমন এটা আমরা নির্ণয়ক লিখি, নির্ণয়টা কি? A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3, এটা নির্ণয়। এই নির্ণয়টাকে আমরা বিস্তার করলাম, বিস্তার করার পরে মনে করো এই নির্ণয়কের মান ডি। এই নির্ণয়কের মান কত? ডি। আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা এই নির্ণয়কটাকে আরেকবার লিখলাম। তাহলে A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3। তো এই নির্ণয়কের মান কত? ডি না? ডি না? ডি। আমি এখন কথাটা খেয়াল করো,
ধরো এই 3 নাম্বার কলামটাই নিয়ে আমি একের সাথে যোগ করে দেব। খুবই গুরুত্বপূর্ণ ধর্ম। ধরো এই 3 নাম্বার কলামটাই নিয়ে আমি একের সাথে যোগ করে দেব। তাহলে প্রথম কলামের প্রথম ভুক্তিটা কি দাঁড়াইতেছে? তাহলে a1 প্লাস c1। তাহলে এই ভুক্তিটা কি দাঁড়াইতেছে? a2 প্লাস c2। তাহলে এই ভুক্তিটা কি দাঁড়াইতেছে? a3 প্লাস কত c3। তাহলে দ্বিতীয় কলামের মতোই রইল। তাহলে b1 b2 b3। খুব ভালো মতো খেয়াল করে দেখো, তৃতীয় কলামটা প্রথম কলামে যোগ করা মানে এই না তৃতীয় কলাম হারিয়ে গেছে। তৃতীয় কলামের জায়গায় থাকবে। তাহলে c1 c2 c3। এই যে নতুন নির্ণায়ক এসেছে, যে নতুন নির্ণায়কের মান আর আগের নির্ণায়কের মান সেম হবে। আগের নির্ণায়কের মান যদি ডি হয়, এই নতুন নির্ণায়কের মানও কি ডি হবে। আর যদি প্লাস না হইয়া কোনো কারণে যদি তুমি বিয়োগ করো, মাইনাস করো, তাহলেও ডি হবে। তুমি যদি প্রথম কলামের সাথে না করে যদি 2 নম্বর কলামের সাথে করো, তাহলেও ওর মান ডি হবে। তুমি যদি কলাম দেওয়া না করে তুমি যদি সারি দেওয়া করো, যে দ্বিতীয় সারিটা আমি প্রথম সারির সাথে যোগ করব, তাই মোট কথা হলো যে একটা সারি বা কলাম আরেকটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তুমি সাথে সাথে বলো স্যার আমি বিশ্বাস করি না, তুমি তো সাথে সাথে বলো বিশ্বাস করি না। তুমি যেন বিশ্বাস করো না এটা তো আমি জানি, এই জন্য একটা উদাহরণ লিখে রাখছি। একটা উদাহরণ দিই আমরা, ব্যাপারটা খেয়াল করো। উদাহরণটা আমরা 2 সারি 2 কলাম দেওয়া দিই। তাহলে 4 5 3 6 এটা নির্ণয়। এই নির্ণয়কের মান কত? 424 মাইনাস 15। তাহলে এর মান কত? 9। ঠিক আছে, ধরো এই নির্ণয়টা আবার লিখলাম 4 5 3 6। আগে আমরা কলাম দিয়ে বলছিলাম না, এখন সারি দিয়ে বলি। মনে করো এই দ্বিতীয় সারিটা প্রথম সারির সাথে যোগ করে দিই। এই 4 আর 3 কত? 7 হবে। এই 6 আর 5 কত? 11 হবে। দ্বিতীয় সারিটা আমি প্রথম সারির সাথে যোগ করলাম। দ্বিতীয় সারিটা প্রথম সারির সাথে যোগ করলাম। দ্বিতীয় সারিটা প্রথম সারির সাথে যোগ করলে 6 7 42 মাইনাস 3 11 33। 42 মাইনাস 33 ইকুয়াল কত? 9। আগেও 9 ছিল, এখনো 9। তার মানে ধর্মটা হলো কোন নির্ণায়কের একটা সারি বা কলাম আরেকটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা শুধুমাত্র অঙ্ক করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।